কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। এ সময় ভবনে থাকায় আটকা পড়েছেন অনেকেই। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। আরও জানাতে ঘটনাস্থলে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী, ইতিমধ্যেই সেখানে আছেন। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে আমরা যেই ছবি পেয়েছি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করেছি। এফআর টাওয়ারে ভয়াবহ আগুন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এবং ভিতরে অনেকেই আটকা পড়েছে। 22 তলা এই ভবনটিতে 1:30টার কিছু সময় পর আগুন লাগে এবং তা আশেপাশে ছড়িয়ে যাচ্ছে। পাশাপাশি দুটি ভবনই 22 তলা ভবন আমরা দেখতে পাচ্ছি। এফআর টাওয়ারের থেকে আহমেদ টাওয়ারে এই আগুন ছড়িয়ে যাচ্ছে, এবং প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন যে 22 তলা ওই ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলতে দেখা গেছে, এবং প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত আমরা হতাহতের তেমন কোনো খবর এখনও পাইনি। ফায়ার সার্ভিসের ইতিমধ্যে 4টি ইউনিট সেখানে যোগ দিয়েছেন এবং 10টি ইউনিট সেখানে যাচ্ছে। আমরা জানি এই আগুন নেভানোর কাজে অংশ নেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা জানি যে 1:30টার কিছু সময় পর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে আগুন লাগে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি আগুনের তীব্রতা অনেক বেশি। আমাদের সহকর্মীরা সেখানে আছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই তার মাধ্যমে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে সেখানকার সবশেষ পরিস্থিতি। ঠিক 1:30টার কিছু সময় পর আমরা জানি প্রায় আধা ঘন্টা হলো আগুন জ্বলছেই, এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, এবং মোট 10টি ইউনিট সেখানে কিছুক্ষণের মধ্যেই যোগ দিবে। এবং ভিতরে অনেকেই আটকা আছেন এমন আমরা খবর পেয়েছি। আমাদের সহকর্মী এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যেই যোগ দিয়েছেন, এবং আগুন নিভানোর কাজে ফায়ার সার্ভিসের সবকটি ইউনিটই যোগ দেবে কিছুক্ষণের মধ্যেই। আমরা জানি যে আগুনের তীব্রতা এত বেশি যে উপর থেকে অনেকেই ডিশের তার এবং অন্যান্য কিছু ধরে নামার চেষ্টা করেছেন, এমন তথ্য আমরা বিভিন্ন জনের কাছ থেকে পেয়েছি। কিন্তু এখনও পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। তবে ভিতরে অনেকে আটকা থাকতে পারে এমন খবর আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের বার্তা সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আমরা সরাসরি তার কাছ থেকে জানতে চাইব। আশিস সৈকত, আপনি ঘটনাটি পর্যবেক্ষণ করছেন, আপনার কাছে সবশেষ কী তথ্য রয়েছে? আধা ঘন্টা আগে আগুনের সূত্রপাত হয়েছে, এবং প্রথম আমরা খবর পাই যে আসলে আহমেদ টাওয়ারে আগুন লেগেছে। এবং আপনি জানেন যে আহমেদ টাওয়ার বনানীর সবচাইতে ব্যস্ততম যে বাণিজ্যিক এলাকা। বনানী থেকে গুলশান 2 নম্বরের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার যে মেইন এভিনিউ, সেই এভিনিউর উপর সেই ভবনটি। পরে আমরা জানি আহমেদ টাওয়ারে আগুনের সূত্রপাত হয়েছে আরেফ টাওয়ারে, এবং আরব টাওয়ার থেকে আগুনের সূত্রপাত হওয়ার পরে আগুনটি ছড়িয়ে পড়ে আহমেদ টাওয়ারে। এবং বনানীর এই ভবনগুলো আসলে কামাল আতাতুর্ক এভিনিউর ভবনগুলো একটির গার একটি লাগানো, ফলে কিন্তু একটি থেকে আগুন দ্রুততম সময়ে আরেকটি ভবনে ছড়িয়ে পড়তে পারে, এবং তাই হয়েছে ঘটনাটি। দুই পাশের দুইটি ভবনে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, এবং আগুন এই ভবনগুলো খুব বেশি বহুতল হয়। এখানে কিন্তু সব ভবনগুলো বাণিজ্যিক, এবং এখানে কিন্তু অনেক অফিস, এখানে অফিস আছে বিভিন্ন, যেমন একটি বিশ্ববিদ্যালয়ের অফিস আছে ওই বিল্ডিং আহমেদ টাওয়ারে একটি বিশ্ববিদ্যালয়। আমরা তেমনটি দেখেছি আশিস সৈকত, গার্মেন্টসের বাইং হাউস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিসও ওই বিল্ডিংয়ে রয়েছে, যে বিল্ডিংয়ে, এবং একটি রেস্টুরেন্টের কথাও বিভিন্ন গণমাধ্যম দিচ্ছে যে সেখানে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। প্রথমেই কিন্তু আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে কিন্তু আশপাশের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, সব ভবনের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে। কিন্তু বিদ্যুতের লাইন বন্ধ করা হলো, অন্যান্য ক্যাবেলের সংযোগের কারণে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে বলে ওই ভবন থেকে, ওই আশপাশের ভবনগুলো থেকে কিন্তু আমাদের জানিয়েছেন। এবং তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা কিন্তু দ্রুত নেমে পড়ার চেষ্টা করেছেন। কিন্তু যে 3টি ভবনে আসলে আগুন ছড়িয়ে পড়েছে, পাশের 2টি ভবন সহ, সেই ভবনগুলোর লোকগুলো আসলে কেউ ছাদে উঠেছেন, কেউ নিচে পাইপ দিয়ে নামার চেষ্টা করছেন। এখন পর্যন্ত কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে কী পরিমাণ লোক। তবে যেটি ধারণা করা হচ্ছে যে 3টি ভবনে প্রায় 500-র বেশি লোক আসলে ওখানে কাজ করেন, মানে সবসময় প্রায় এরকম 4 থেকে 500 লোক ওখানে অফিস করেন। পাশের অফিস থেকে আমাদের সেরকমই জানিয়েছেন। এর মধ্যে থেকে নিচতলায়, দোতলায় যারা ছিলেন তারা দ্রুত নেমে বেরিয়ে চলে গেছেন, কিন্তু উপরের লোকজন কিন্তু বেরোতে পারেননি, তারা কিন্তু আটকা পড়ে আছেন। এখন সর্বশেষ আমরা যেটি জেনেছি যে বিমান বাহিনী এই উদ্ধার কাজে যোগ দিচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এই উদ্ধার কাজে যুক্ত হবে। ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের 13টি ইউনিট
ঘটনাস্থলে যুক্ত হয়েছে এবং তারা চেষ্টা করছেন আসলে আগুন নিয়ন্ত্রণের এবং হতাহতর সংখ্যা যাতে দ্রুত কমানো যায় সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। সৈকত, আমরা কি সুনির্দিষ্টভাবে জানতে পেরেছি ঠিক কোন ফ্লোরে আগুনটি লেগেছে? ২২ তলা ভবনের কোন ফ্লোরে? প্রথমত আমরা যেটি জানতে পেরেছি যে প্রথমত ১০ তলায় আগুনের সূত্রপাত হয়েছে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই বৈদ্যুতিক আগুনের সূত্রপাত হয়েছে বলে ওই ভবনের যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তারা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং প্রথমত ১০ তলা থেকে আগুনটির সূত্রপাত হয়ে আগুনটি উপরের দিকে উঠতে শুরু করে। এরপর আসলে এটি পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে এবং ভবনগুলো আসলে একটির সঙ্গে একটি লাগানোর কারণে লাগা থাকার কারণে মাঝখানে কোনো স্পেস নাই এবং কামাল আহতর এভিনিউতে এটি কিন্তু একটি বড় সংকট যে স্পেস না থাকার কারণে কিন্তু আসলে আগুনগুলি ছড়িয়ে পড়তে সহায়তা করেছে। যে পাশের ভবনে যদি মাঝখানে কোনো স্পেস থাকতো তাহলে হয়তো পাশের ভবনে আসলে আগুন ছড়াতে সময় লাগতো। আশিস সৈকত, এই ঘটনার ঠিক শুরুটা কিভাবে হলো, ঠিক কখন নাগাদ আমরা জানতে পারলাম যে এই এখানে এখন থেকে প্রায় ৩৫ মিনিট আগে আসলে আগুনের সূত্রপাত হয়েছে এবং প্রথমত কিন্তু আসলে ধারণা করা হচ্ছিল যে আগুনটি আসলে অত বড় নয় এবং আশেপাশের ভবনের লোকজনও কিন্তু তেমনটি ভেবেছিলেন যে আসলে আগুনটি এত বড় নয়, কিন্তু আসলে ১৫-২০ মিনিটের মধ্যেই দেখা গেছে যে আসলে আগুনটি অনেক বড় আকার ধারণ করেছে এবং বিশেষত এই ভবনটি যেহেতু ক্যাবেলের সঙ্গে আরেকটি যুক্ত হয়েছে যে প্লাস্টিক জাতীয় যে পদার্থ এবং গ্লাসের ভবন ছিল সেটি এবং গ্লাসগুলো কিন্তু গলে গলে পড়তে শুরু করেছে। এটি কিন্তু আসলে ভয়াবহতা আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে, কারণ গ্লাসের ভবন হওয়ার কারণে দ্রুত গলে পড়ছে এবং প্লাস্টিকের মতো মনে হচ্ছে যে মোমের মতো গলে পড়তে শুরু করেছে ভবনটি। যা আমরা ইতিমধ্যে আমাদের সাথে আব্দুল্লাহ রাফি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রাফি, আপনার কাছে এই আগুন লাগার সবশেষ কি তথ্য রয়েছে? আমরা আব্দুল্লাহ রাফির সাথে কিছুক্ষণের মধ্যেই আমরা যোগাযোগ করব। আশিস সৈকত, আপনি যদি আমাদেরকে জানান যে সেখানে এখন কত মানুষ ভিতরে আসলে আটকা থাকতে পারে? মানে আমরা আশপাশের ভবনে যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই ৩টি ভবনে মূলত যে ২টি ভবনে বেশি আগুন ছড়িয়ে পড়েছে এবং পাশের যে ভবনটিও আক্রান্ত হয়েছে ধোঁয়ায় বিশেষত, এই ৩টি ভবনে ৪ থেকে ৫০০ লোক আসলে এখানে কাজ করতে আসেন প্রতিদিন, বিভিন্ন অফিসগুলোতে কাজ করতে আসেন এবং এদের অধিকাংশই আটকা পড়েছেন। তবে একটি ভবনে একটি বিশ্ববিদ্যালয়ের একটি শাখা রয়েছে, সেখানে আসলে ছাত্ররাও কিছু ছিল, সেই সংখ্যাটি আসলে তারা ধারণা করে বলতে পারছেন না যে আসলে টোটাল কত হবে, তবে তারা ধারণা করছেন যে ৫০০ কম বেশি লোক এই ভবনগুলিতে আসলে আটকা পড়ে আছে। আমাদের কাছে আরও হয়তো তথ্য কিছুক্ষণের মধ্যে আসবে। আশিস সৈকত, আপনি যদি আমাদেরকে জানাতেন যে আমরা পুরানো ঢাকার কথা আমরা জানি যে একটি ভবনের সাথে একটি লাগোয়া থাকে এবং সেখানে আগুন লাগলে কী ধরনের ঘটনা ঘটে, কিছুদিন আগেই আমরা সেটি জানতে পারলাম। বনানীর মতো একটি জায়গায় এরকম অবস্থা, এভাবে করে বিল্ডিং আসলে বানানোটা কতখানি যৌক্তিক? না, এটি আপনি ঠিকই বলেছেন যে বনানীর এটি কিন্তু অনেক দিন ধরেই আসলে কিন্তু নজরে ছিল যে বনানীর এই ভবনগুলো খুব আধুনিক ভবন, অনেক বহুতল ভবন হলেও কিন্তু একটির সঙ্গে একটি ভবন লাগানো, গা লাগানো, মাঝখানে কোনো ফাঁক নেই, স্পেস নেই, ফলে কিন্তু একটি ভবনে আগুন লাগলেই যেটি দ্রুত ছড়িয়ে পড়ে। এটি কিন্তু আসলে আমাদের রাজুকের যে নকশা প্রণয়ন যারা করেন তারা এই বিষয়টা কেন তাদের দৃষ্টি এড়িয়ে গেছে আমরা আসলে খুব পরিষ্কার করে বলতে পারবো না। তবে পুরানো ঢাকার যে ভবনে একটিতে আগুন লাগলে আরেকটিতে যেমন ছড়িয়ে পড়ে, আজকে কিন্তু বনানীতে আমরা দেখলাম সেই অসহায় দৃশ্য। আগুন লাগলো একটি ভবনে আর সঙ্গে সঙ্গে কিন্তু পাশের ভবন থেকে দ্রুততম সময় আগুনটি ছড়িয়ে পড়ার একটি কারণ ছিল যে একটির সঙ্গে আরেকটি ভবন গায়ে গায়ে লাগানো ছিল। এই জায়গা থেকে আসলে কিন্তু ভবিষ্যতে আজকের এই দুর্ঘটনার পর হয়তো এই বিষয়টি নিয়ে আলোচনা হবে, মানে এই বিষয়টা নতুন করে হয়তো রাজুককে ভাবতে হবে যে গায়ে গায়ে লাগানো ভবন আগুন না, শুধু যে কোনো বিপদ একটি ভবনে হলে, একটি ভবন যদি হেলে পড়ে ভূমিকম্পের কারণে, যদি দুর্বল কাঠামোর কারণে হেলে পড়ে, তাহলে কিন্তু পাশের ভবনটাও আক্রান্ত হবে আগুনের মতো। ফলে এই নকশার যে দুর্বলতাগুলো, নকশার ভবন তৈরির সময়, সেই বিষয়গুলোর দিকে বোধহয় আরও নজর দেওয়ার সময় এসেছে। আর বিশেষত রাজুককে এই বিষয়টি খুব ভালোভাবে দেখতে হবে, না হলে কিন্তু আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনা কিন্তু একটি ভবনের মধ্যে সীমাবদ্ধ রাখা যেত যদি ভবনটির দুই পাশে ফাঁকা জায়গা থাকতো, কিন্তু ফাঁকা জায়গা না থাকায় কিন্তু পাশের ভবনগুলো আক্রান্ত হচ্ছে এবং আমরা জানি না আসলে শেষ পর্যন্ত এই পরের ভবনগুলো আক্রান্ত হবে কিনা, কারণ এই ভবনটার পরে কিন্তু দুই পাশেই প্রায় ৭-৮টি করে ভবন লাগোয়া আছে, প্রায় ১৫-১৬টি ভবন কিন্তু টানা
এই কামাল আতাতুর্ক এভিনিউতে আপনি জানেন ওই এলাকাটা আপনি দেখেছেন যে টানা কিন্তু লাগানো আছে, এবং এইদিকে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পোস্ট অফিসের পরে কামাল আতাতুর্ক এভিনিউতে পোস্ট অফিসের পর থেকে যে টানা শুরু হয়েছে সেটি একবারে ইকবাল সেন্টারে গিয়ে শেষ হয়েছে। আসলে মাঝখানে কিন্তু আর কোনো স্পেস নাই, ফলে কিন্তু সবগুলি ভবনই কিন্তু আসলে অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছে। যদি আগুন খুব দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে কিন্তু সব ভবনগুলি কিন্তু আগুনের মধ্যে পড়তে পারে। আশিস সৈকত, আপনি যদি আমাদেরকে জানাতেন আবার যদি আমরা সেই ভবনটিতে যদি ওই আগুন লাগার ইয়েতে চলে যাই, যে ঠিক কত তলায় আগুনটি লেগেছে, কারণ বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। কেউ বলছে সেখানে গার্মেন্টস বাইং হাউসে আগুনটি লেগেছে, আবার কেউ বলছে যে রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত। আপনার কাছে কি তথ্য রয়েছে? না, আমরা যেটি জানতে পেরেছি যে আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে। সেটি গার্মেন্টসের অফিস ছিল না রেস্টুরেন্ট ছিল সেটি আসলে এখনও খুব পরিষ্কার নয়, কারণ রেস্টুরেন্টটি আমরা যতদূর জেনেছি রেস্টুরেন্টটি উপরে একেবারেই ভবনের একেবারেই উপরের দিকে, কিন্তু বাইং হাউসটি আছে 10-11 তলায়। ফলে আমরা যতদূর জেনেছি সম্ভবত এই বাইং হাউসেই শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আশিস সৈকত, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু আব্দুল্লাহ রাফির কাছে আবারও চলে যেতে চাই, তিনি ঘটনাস্থলে আছেন। রাফি, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? সবশেষে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আগুন ধীরে ধীরে আরো ছড়িয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি ঠিক যে ভবনটিতে অগ্নিকাণ্ড করেছে ঠিক তার নিচে অবস্থান করছি। এখানে হেলিকপ্টার দেখতে পাচ্ছি, উপর থেকে তারা আগুন নেভানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের যতগুলো ইউনিট রয়েছে সেই সব ইউনিট এখানে যোগ দেওয়ার জন্য আসছে। আপনারা জানেন যে আজকে সপ্তাহের শেষ দিন, যেভাবে সম্ভব যতগুলো অত্যাধুনিক লিফট রয়েছে সবগুলো নিয়ে তারা এখানে অগ্নি নির্বাপনের কাজে যোগ দিয়েছে। অনেক মানুষ হতাহত হয়েছে। পুলিশের গাড়িতে করে ফায়ার সার্ভিসের কর্মীরা থেকে শুরু করে সবাই মূলত এখানে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। হাত দিয়ে অনেকে দাঁড়িয়ে আছেন, আটকা পড়েছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকজনকে ইউনাইটেড হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর অনেকে আটকা পড়েছেন, আমরা তাদের হাত দিয়ে দেখতে পাচ্ছি, জানালা দিয়ে কেউ দাঁড়িয়ে আছেন, তারা সবাই আটকা পড়েছেন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। এখন আসলে একটা পর একটা হিন্দি করে আপনার জানেন যে কামাল যে উঁচু উঁচু ভবনগুলো রয়েছে সেখান থেকে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা আসলে খুব বেগ পেতে হচ্ছে তাদের নতুন করে পরিকল্পনা করার জন্য। আর হাতে তাদের একেবারে সময় নেই। অনেকে উদ্ধার কাজে আসলে সাধারণ মানুষেরও এখানে অংশগ্রহণ করার কোনো কিছুই নেই। এখানে পানির যথেষ্ট রকমের ক্ষেত্রের অভাব রয়েছে। তারপরও বিমান বাহিনীর আপনার শব্দ শুনতে পাচ্ছেন হয়তো বা বেশ কয়েকটি হেলিকপ্টার চেষ্টা করছে যে উপর থেকে যেভাবে তারা অগ্নি নির্বাপনের কাজগুলো সহায়তা করার জন্য। ফায়ার সার্ভিসের সবচেয়ে বড় যে লিফট সেটি দিয়ে তারা মূলত এই অগ্নিকাণ্ডটি আগুন নেভানোর জন্য তারা চেষ্টা করছে। যেটা আমরা কোনো রকমের যতই তারা চেষ্টা করছেন আগুনে নেভিহার সেটা ততই ছড়িয়ে যাচ্ছে চারপাশ দিয়ে। আমরা লক্ষ্য করছি এই এখান থেকে ভাঙা কাঠ, লোহার খণ্ডিত অংশ সবকিছুই পড়ে আছে, একটা করছে। এবং ঠিক কতজন মানুষ এই ভবনটিতে কাজ করছেন সেটি আসলে দেখার বিষয়। আমরা লক্ষ্য করছি যে আরেকটি ফায়ার সার্ভিসের সুউচ্চ যে উঁচু ভবনে ওঠানোর লিফট সেটি সংযুক্ত হলো বহরে। অর্থাৎ দুই দিক থেকে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে উপরে ওঠার জন্য। আসলে আগুন নেভানোর জন্য এই সুউচ্চ ভবনটি আমি যেটা লক্ষ্য করছি এখন দোতলা, তিনতলা, চারতলা, পঞ্চম, ষষ্ঠ, 8 তলার উপর থেকে এই আগুনের আমরা লেলিহান থেকে দেখতে পাচ্ছি, তার নিচে নেই। যার কারণে খুব স্বাভাবিকভাবে আমরা যে সমস্ত আগুন নেভানোর যে সমস্ত কাজকর্ম সাধারণ মানুষ বা ফায়ার সার্ভিসের কর্মীদের সেটি আসলে এখানে সেই সুযোগটি কম, যার কারণে 10 তলার উপর থেকে আগুন নেভাতে হবে। যার কারণে একমাত্র উৎস ফায়ার সার্ভিসের সুউচ্চ যে লিফট গুলো রয়েছে, ইলেকট্রিক গুলো রয়েছে, সেগুলো দিয়ে মূলত আগুন নেভানোর এটাই একমাত্র উৎস। এখানে দেখতে পাচ্ছি এখানে ঢাকা যতগুলো রয়েছে সবগুলো এখানে যোগ দিয়েছে। আমরা সেটি আমরা এখন লক্ষ্য করছি সেই জিনিসটি সেই যন্ত্রাংশগুলো এখানে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি আমরা আরেকটু
আমরা আব্দুল্লাহ রাফি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা যেমনটি রাফির কাছ থেকে শুনলাম যে ইতিমধ্যে লেটারের মাধ্যমে উপরে ওঠার চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে 10 তলার যে আগুন লেগেছে সেটি নেভানোর কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা এই মুহূর্তে জাহিদুল বাশার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। জাহিদুল বাশার, ঠিক কত তলায় আগুনটি লেগেছে এবং আপনার কাছে কি তথ্য আছে? কোনো প্রত্যক্ষদর্শীর সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা? ভিতরে কতজন আটকা থাকতে পারে? আমরা জাহিদুল বাশারের কাছে কিছুক্ষণ পরে যাচ্ছি। আমরা আশিস সৈকত, আপনার কাছে আমরা ফিরে যেতে চাই। আমরা কিছুক্ষণ আগেই আমরা শুনলাম যে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে ইউনাইটেড হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মোটা দাগে সেরকমভাবে বলা যাচ্ছে না যে কতজন ভিতরে আটকা আছে আর কতজন আছে। আপনি যদি আমাদেরকে একটু বলতেন। না কাকুবাদ, আপনি শুনছিলেন যেটা শাকিল আবদুল্লাহ বলছিল যে আসলে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে 10 তলা থেকেই, 9 বা 10 তলা থেকে, সেটি খুব নিশ্চিত না, তবে 9 বা 10 তলায় আগুন, কারণ নিচে কিন্তু আগুনটা নামেনি, আগুনটা কিন্তু উপরের দিকে উঠেছে এবং ফলে কিন্তু ফায়ার সার্ভিসের জন্য যেটি চ্যালেঞ্জ হয়েছে যে সেটি আগুনটি দাউ দাউ করে 22 তলা পর্যন্ত উঠতে শুরু করেছে। ফলে ফায়ার সার্ভিসের কিন্তু সুউচ্চ যে মইগুলো যেগুলো দিয়ে আগুন নেবানো যায়, সেই মই কিন্তু একটি মাত্র মই কিন্তু ফায়ার সার্ভিসে আছে যেটি নাকি 20-22 তলা পর্যন্ত উঠতে পারে। আপনার নিশ্চয়ই মনে আছে কয়েকবার যখন এনটিভিতে আগুন লেগেছিল কাউরান বাজারে, বিএসসিসি ভবনে যখন আগুন লেগেছিল তখন তখন কিন্তু আমাদের যে ফায়ার সার্ভিসের সক্ষমতা ছিল মাত্র 6 তলা পর্যন্ত আগুন নিবানোর। ওই সময় কিন্তু এনটিভির আগুন নিবানোই একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল ফায়ার সার্ভিসের জন্য। এরপর কিন্তু আসলে ফায়ার সার্ভিস তাদের সক্ষমতার জায়গায় তারা 2টি বহুতল মই সংগ্রহ করে এবং সেই মইগুলো কিন্তু আসলে নেওয়া হয়েছে, কিন্তু সেটির একটি মাত্র আছে যেটি 22 তলা পর্যন্ত উঠতে পারে, সেই মইটি এখন এসে পৌঁছেছে। আমরা যেটি আসলে জানতে পেরেছি যে এখানে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি কিছু বিদেশি নাগরিকও কিন্তু ওই ভবনটিতে ছিলেন। এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বনানী এলাকায় যেহেতু মানে আপনি জানেন যে এটি আসলে একটি মাল্টিন্যাশনাল অফিস আছে, এই ভবনটিতে বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল অফিস আছে, সেখানে দেশের বাইরেও বিদেশি লোকজনও কিন্তু সেখানে অফিস করেন এবং অফিসে তাদের যাতায়াত থাকে। ফলে দেশের মানুষের বাইরেও বিদেশিরাও ওই ভবনগুলোতে আটকা পড়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। এবং ওইটার পাশেই কিন্তু একটি টেলিভিশনের অফিসও আছে, দুরন্ত টেলিভিশন, পাশের ভবনটিতেও দুরন্ত টেলিভিশনের অফিস, এবং সেই ভবনটিতেও কিন্তু ধোঁয়ার আঁচ আমরা দেখতে পাচ্ছি, তবে আগুন এখন পর্যন্ত কোনো আগুন লাগেনি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেখানকার সরাসরি দেখতে পাচ্ছি যে 22 তলা ভবনটিতে আগুন লেগেছে, সেই ভবনের ঠিক 10 তলায় থেকে আগুনের সূত্রপাত এবং শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং ভেতরে অনেক লোক আটকা আছে এবং তারা সেখানে কাজ করছিলেন এবং বিভিন্ন বিদেশি বাইং হাউস, একই সাথে সেখানে একটি রেস্টুরেন্টও আছে। আমরা জানি যে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে, কিন্তু মোটা দাগে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না ঠিক কত মানুষ বা কোনো হতাহতের ঘটনা আছে কিনা। এবং প্রত্যক্ষদর্শী একজনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 22 তলা ভবনের ঠিক মাঝামাঝি অংশে অর্থাৎ 10 তলার দিকে আগুন প্রথমে জ্বলতে দেখা যায় এবং সেখানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিসার রয়েছে এবং আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে আসলে ফায়ার সার্ভিস জানাতে পারেনি, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে বলা হচ্ছিল। ইতিমধ্যে আব্দুল্লাহ রাফি আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যোগ দিয়ে কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে বেশ কিছু মানুষ আহত হয়েছে এবং তাদেরকে ইউনাইটেড হাসপাতাল এবং একজন বিদেশি শ্রীলঙ্কার নাগরিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। জাহিদুল বাশার সেই ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী, আমরা জাহিদুল বাশারের কাছ থেকে সবশেষ তথ্য জানবো। জাহিদ, আপনি যদি আমাদেরকে জানান আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, ভেতরে কতজন আটকে আছেন? আপনাকে ধন্যবাদ। এখানে আসলে যে পরিস্থিতি আমরা ঠিক কাছাকাছি যেটা বুঝছিলাম যে কামাল আদালতের যে ভবন, সেই ভবনকে একটি ভবন এবং এই ভবনের আমরা আটতলায় প্রথম আগুন জ্বলে এবং আগুনের দীর্ঘক্ষণ এবং আগুন জ্বলার পরে 9 এবং 10 তলা আগুন ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে আমরা সেখান থেকে খবর পেয়েছি যে 12টার দিকে আগুন শুনতে, কিন্তু আমরা 2টা পর্যন্ত দেখছি ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে চেষ্টা করছে, পর্যন্ত সেখানে আগুন যে জায়গাটিতে সেই জায়গায় পানি পৌঁছতে পারেনি। এখান থেকে খুব হয় 15-20 মিনিট আগে আমরা শুনতে পাচ্ছি শুরু করেছে। আমরা খুব ভয়াবহ দেখছি এখানে 12-13 অনেকে আটকা পড়ে আছেন। এখনো আমি দেখতে পাচ্ছি যে কয়েকজন সেখানে আটকা পড়ে আছেন। কয়েকজনকে দেখেছি কিন্তু লাভ দিয়ে পড়ছে, আমি তো 2জনকে দেখেছি তারা নিচে পড়ে গেছেন। তাদের থাকতে আসলে কি ঘটেছে এই মুহূর্তে আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারছি না। এছাড়া আরো বেশ কয়েকজন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে জানালা দিয়ে যারা বেরোনোর জন্য আত্মচিৎকার করছেন আর নিচে এখানে অন্তত তারা তাদেরকে নিধন করছেন যেন কোনোভাবে কোনো ঘাটি যায়। এছাড়া কয়েকজন ভাগ্যগুণে দেখেছি যে ইন্টারনেট এবং
নিচে নেমে এসেছেন এবং তারা কয়েকজন হয়তো সুস্থভাবে বাঁচতে পেরেছেন। উপরে যে পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হয়েছে, এখন যারা আটকে আছেন তারা ঠিক কি অবস্থায় আছেন এই মুহূর্তে নিচ থেকে বলা মুশকিল। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 14 তলায় একজন তিনি কিন্তু বাধা ক্ষতি করছেন এবং ধোঁয়ায় অনেকটা মুহূর্ত অবস্থায় চলে এসেছেন এবং আরো যে ধোঁয়ার সৃষ্টি আরো বেশি হচ্ছে। সম্ভবত ফায়ার সার্ভিসের পানি যখন দেওয়া হচ্ছে এবং আগুন নিভে যাওয়ার যে চেষ্টা হচ্ছে নিভানোর, সেই কারণে হয়তো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এখন আমরা যদি দেখছি ভবনের সামনের অংশে ভেতরের অংশের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে একটি মুশকিল এবং এই ভবনটি 20 থেকে 22 তলা, 8 তলায় প্রথমে আগুন ছড়িয়ে পড়তে আমরা দেখছি এবং তারপরে 9-10 পর্যন্ত কিন্তু আগুন দেখতে পাচ্ছি ছড়িয়ে যাচ্ছে। একসাথে আমি পাশের যে ভবন গেছে এভাবে ভবন এবং পাশের যে আউয়াল সেন্টার, সেই আউয়াল সেন্টারও কিন্তু আগুনের কিছুটা অংশ ছড়িয়ে পড়েছে আমি দেখতে পাচ্ছি। এখানে একটু দাঁড়িয়ে রাখি যে 12টার সময় যখন প্রথম আগুন লাগে ওই মুহূর্তে কিন্তু একটা প্রচুর লোক জড়ো হয়, কিন্তু তারা আগুন নিভানোর চেষ্টা সেই মুহূর্তে কিন্তু তারা করতে পারেনি। তার কারণে এখানে মানুষের কিন্তু অত্যন্ত ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসনের প্রধান এখানে আছে কিন্তু তারা তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতে হচ্ছে। এখানে তাদেরকে কয়েকজন তারা 9 এবং 10 তলা থেকে লাফিয়ে পড়ছে, তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে নেওয়া হয়েছে সেটা আমি থেকে জানাতে পারছি না। আমি কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলতে চেষ্টা করছি, তারা আসলে বলতে পারেননি, সবাই ব্যস্ত এখানে নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য। কায়কোবাদ আমি যখন কথা বলছি তখন কিন্তু 13 এবং 14 তলা ভবনের গ্লাস ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এবং এখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং মানুষের ভিতর এক ধরনের আতঙ্ক যে ফায়ার সার্ভিস শেষ পর্যন্ত এই আগুন কতক্ষণ নাগাদ নিয়ন্ত্রণে আনতে পারবে। তবে একটু সুখের খবর দিয়ে রাখি যে এই মুহূর্তে সামনের অংশ আমরা যে ভবনে আগুন জ্বলতে দেখছিলাম সেই আগুনটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। সুতরাং ভেতরে কতটা আগুন ছড়িয়েছে তা বলা মুশকিল। তবে যেহেতু কালো ধোঁয়া বেরোচ্ছে তাহলে বোঝা যায় যে ভেতরে এখনো আগুন চলছে। এখনো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 10 তলায় আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস চেষ্টা করছে। কায়কোবাদ আমি জানিয়ে রাখি যে 10 তলার ঠিক যেখানে আগুন জ্বলছে তার উপরের তলায় 11 তলায় কিন্তু আমি দেখতে পাচ্ছি 7-8 জনকে দাঁড়িয়ে আছেন এবং তারা নাকে কাপড় চেপে ধরে ধোঁয়া থেকে বাঁচার চেষ্টা করছেন। কায়কোবাদ আপনি আমি এখান থেকে এখন পর্যন্ত এরকমই দেখতে পাচ্ছি, আপনি আমাকে শুনছিলেন। আর এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি কামাল আতাতুর্ক এভিনিউ থেকে শুরু করে একেবারে ওদিকে ময়মনসিংহ রোড, এদিকে গুলশান 2 নম্বর চত্বর পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন। অনেকে সহকর্মী যারা উপরে আটকা পড়েছেন, আশপাশে যেহেতু আজকে আপনি জানেন যে একটি কর্মময় দিন, অনেক সহকর্মীদের রেখে যারা নিচে এসেছেন তারা কিন্তু মানে আহাজারি করছেন এখানে, তাদের আসলে এই মুহূর্তে কিছু করার নেই। আর আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিস যোগ দিয়েছে, কিন্তু যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন উপরে নাকে রুমাল দিয়ে তারা ধোঁয়া থেকে বাঁচার চেষ্টা করছে, তাদেরকে উদ্ধারে অন্য কোনো বাহিনী এগিয়ে এসেছে কিনা? কায়কোবাদ এই মুহূর্তে আমি একটি হেলিকপ্টার টহল দিতে দেখছি। এই হেলিকপ্টারটা আসলে কাদের ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। তবে আগুন যেভাবে লেগেছে তাতে এই মুহূর্তে হেলিকপ্টারের আসলে খুব একটা কিছু করার নেই। তবে ফায়ার সার্ভিসের আমি এখান থেকে যে 2টি ইউনিটে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে লিফটিং এর মাধ্যমে, আর একটি ইউনিট এখন কিন্তু পানি জায়গা মতো পৌঁছাতে পেরেছে, আর একটা দূরে দাঁড়িয়ে আছে। মানুষের প্রশ্ন হচ্ছে ফায়ার সার্ভিসের এই মুহূর্তে সক্ষমতা নিয়ে, কারণ আমরা দেখতে পাচ্ছি মাত্র 9 থেকে 10 এবং 11 তলা এই 3টি তলায় আগুন জ্বলছে। উপরের তলাগুলোতে নিশ্চয়ই এর মধ্যে ধোঁয়ায় আচ্ছন্ন। এই মানুষগুলো কতক্ষণ টিকে থাকবেন সেটি আসলে এখন তাদের ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া ছাড়া এই মুহূর্তে আমরা নিশ্চয় বলতে পারছি না। আর আমি আগে আপনাকে বলছিলাম যে আমি অন্তত 3 জনকে দেখেছি যারা নিচে পড়ে গেছেন, আর 3-4 জনকে দেখেছি যারা জীবনের ঝুঁকি নিয়ে 9 এবং 10 তলা থেকে কিন্তু ডিশ এবং ইন্টারনেটের লাইন বেয়ে তার বেয়ে তারা নিচে নামার চেষ্টা করছেন। এই মুহূর্তে আসলে এখানে প্রচুর লোক এবং ফায়ার সার্ভিসের নতুন যে কোনো পদক্ষেপ তারা নিচ্ছে কিনা সেটিও কিন্তু আমরা দেখছি না। একমাত্র পানি তারা দিচ্ছে এবং ফায়ার সার্ভিস যে ইউনিটকে পানি দিচ্ছে আপনাকে জানিয়ে রাখি 7 এবং 8 তলা পর্যন্ত তারা গেছেন, সেখান থেকে তারা চেষ্টা করছেন 9, 10, 11 তলায় পানি দেওয়ার জন্য। আমরা যেটি ধারণা করছি এখান থেকে, যেহেতু ভবনটির এফআর টাওয়ারের সামনের অংশ পুরোটাই গ্লাস দিয়ে আটকানো, সেই গ্লাস দিয়ে আটকানোর কারণে পানি কিন্তু ভেতর পর্যন্ত পৌঁছাতে কষ্ট হচ্ছে এবং ফায়ার সার্ভিস যেটি প্রথমে করছে তারা পানিটি সুচারুভাবে আগে গ্লাসে মারছে এবং গ্লাসে প্রচন্ড গতিবেগে পানি মারার সাথে সাথে কিন্তু সেই গ্লাস ভেঙে যাচ্ছে এবং পানি ভেতরে ঢুকাচ্ছে।
কায়কোবাদ আমি একটু বলে রাখি, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একজন কর্মী সম্ভবত তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাকে নিয়ে বেশ কয়েকজন কিন্তু ছোটাছুটি করছেন, তাকে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই এখানে মানুষের যে চিৎকার, এখানে যে ভয়াক্ত যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটি বুঝতে পারছেন। এখানে যে মানুষ যারা আছেন, যারা শুরু থেকে ছিলেন, তারা একটি অভিযোগ করছে যে আগুন লাগা অন্তত প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত কিন্তু সেখানে তারা ফায়ার সার্ভিসকে দেখেনি, মানে কার্যকর কোনো পদক্ষেপ দিতে। আমারও যেটি মনে হয়েছে যে এত উপরে আগুন থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো বা তারা আগুন নিয়ন্ত্রণের একদম কার্যকর জায়গায় পৌঁছাতে বেশ খানিকটা সময় নিয়েছে। বলে রাখি যে ঢাকা উত্তরের যে সিটি কর্পোরেশনের মেয়র, তিনি আপনি জানেন যে সড়ক দুর্ঘটনায় নিহত আবরারের যে সহপাঠীরা রয়েছে তাদের সাথে একটি মিটিংয়ে ছিলেন এবং সেই অবস্থায় কিন্তু এই খবরটি আসে যে এখানে আগুন লেগেছে। মেয়র মহোদয় সেখানে আমাদেরকে জানিয়েছিলেন যে এরকম একটা আগুনের খবর পাওয়া গেছে, হয়তো তিনি এরই মধ্যে এসেছেন কিনা আমরা এখনো জানি না, কারণ আমরা ঠিক কামালা আটাত্তর এভিনিউর যে এপার টাওয়ারে আগুন লেগেছে ঠিক টাওয়ারের মাত্র আমার থেকে 50 গজ যে ভবনটি রয়েছে কায়কোবাদ, আমি যতটুকু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তলায় প্রথমে আগুন লেগেছিল সেই তলার আগুন কিন্তু এখন আমরা আর বাইরে থেকে দেখতে পাচ্ছি না। তবে জানবেন যে আপনি সেখানে আছেন, আপনি সেখানে প্রত্যক্ষদর্শী, কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, আগুনের সূত্রপাত কিভাবে হলো এ সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কিনা? আমি ঠিক ওই ভবনটির সামনে অর্থাৎ কামাল আটাত্তর এভিনিউর যে ফ্রিডম এপার টাওয়ারে আগুন লেগেছে, ফ্রিডম টাওয়ারে ঠিক তার উল্টো পাশের যে ভবন, সেখানে যারা দারোয়ান রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছিলেন যে আসলে তিনি বলতে পারছেন না এই কারণে যে কিভাবে আগুন লেগেছে। কায়কোবাদ একটু বলে রাখি, এই মুহূর্তে আমি এই প্রথম দেখলাম যে আগুন লাগার পরে এখন যা বাজে অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা পরে একজন আটকে পড়া একজন মানুষকে এই মুহূর্তে ফায়ার সার্ভিস কিন্তু তাকে উদ্ধার করে 11 তলা থেকে তাকে উদ্ধার করে নামিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে তাকে আস্তে আস্তে করে উল্টো পাশের একটি ভবনে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সম্ভবত তিনি প্রথম সৌভাগ্যবান যাকে ফায়ার সার্ভিস চেষ্টা করে 10 তলা থেকে বা 11 তলার এই মাঝামাঝি জায়গায় তিনি অপেক্ষা করছিলেন, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। কায়কোবাদ এখনো আমি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন যারা যে এসির মেশিন যেটি থাকে সেই মেশিনের উপরে কিন্তু তারা অপেক্ষা করছেন, বাজার আগুতি করছেন, তবে আগুনের লেলিহান শিখা আর বাইরে থেকে দেখা যাচ্ছে না। এখন ভেতরের অংশে আগুন জ্বলছে কিনা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে এই বাইরে থেকে বলতে পারছি না। তবে এখানে আগুন নেভানোর কাজে খুব সম্ভবত যে টহলরত হেলিকপ্টারটি দেখছিলাম সেটির কিন্তু যে কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমার নজরে পড়েনি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ক্রমাগত পানি দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু সামনের অংশের আগুন নিভিয়ে ফেলেছে। ভেতরে কতটুকু পর্যন্ত আগুন গেছে সেটি এই মুহূর্তে আসলে বোঝা যাচ্ছে না। আরেকটি বিষয় বলে রাখি, এখানে হতাহতের আশঙ্কা বহুলাংশে করা হচ্ছে, কারণ হলো যেহেতু আপনি জানেন যে এই মুহূর্তে একটু কর্মময় দিন ছিল আজকে এবং ভেতরে খুবই ব্যস্ততম একটি এলাকা এটি এবং অনেকগুলো অফিস আদালত আছে এখানে। সর্বশেষ কতজন মানুষ সেখানে আটকা পড়েছে, কতজন বেরিয়ে আসতে পেরেছেন সেই ধারণাটি কিন্তু এখানে দিতে পারছেন না কেউ। যারা এখানে আছেন তাদের বেশিরভাগই অধিকাংশই কিন্তু অন্যান্য জায়গায় কাজে ছিলেন, তারা আগুনের খবর পেয়ে এখানে এসেছেন। কিন্তু বাশার, আপনি বলছেন যে আপনি এই মুহূর্তে আগুন দেখতে পাচ্ছেন না, ভিতরে আগুন থাকলেও থাকতে পারে, কিন্তু আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ার একটা শঙ্কা দেখা দিয়েছিল। আশেপাশের ভবনে কি আগুন ছড়াতে পেরেছেন? কায়কোবাদ, আমি যেটি প্রথমে বলছিলাম যে ফ্রিডম টাওয়ার অর্থাৎ যেটি এফার টাওয়ার, এই টাওয়ারের পাশে হচ্ছে আউয়াল সেন্টার। তো আমরা যতটুকু দেখছিলাম যে যেহেতু ভবনগুলো একদম লগো, আপনাকে একটু বলে রাখি যে বিল্ডিং কোড অনুযায়ী বা রাজুকের নিয়ম অনুযায়ী যতগুলো একটা ভবনের সাথে আরেকটা ভবনের যে পার্থক্য রাখা দরকার এখানে কিন্তু একদমই নেই। আমি যেটি দেখতে পাচ্ছি 1 বিঘা থেকে 2 বিঘা হয়তো ফাঁকা থাকবে। তো সেই হিসাবে আমরা যেটি প্রথমে দেখতে পাচ্ছিলাম যে এই ভবনের অর্থাৎ এফার টাওয়ারের আগুনের যে ধোঁয়া সেটি আউয়াল সেন্টার পাশের সেটিও 20 থেকে 22 তলা, সেই ভবনটির ভেতর থেকেও কিন্তু আগুনের ওই যে ধোঁয়া, কালো ধোঁয়া আমরা দেখতে পাচ্ছিলাম। এখন এই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়েছে কিনা পরবর্তীতে আর দেখা যায়নি, তবে আমি ধারণা করে এতটুকু বলতে পারি যে আউয়াল সেন্টার এবং পাশের অন্য যে আরেকটি ভবন আছে সেই ভবনটিতেও কিন্তু আগুন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সুতরাং অনেকটা নিশ্চিত এভাবে বলা যায় যে হয়তো পাশের ভবনগুলোতে খুব একটা আগুন ছড়িয়ে পড়েনি, কারণ সেইভাবে আগুন আমরা এখন আর দেখতে পাচ্ছি না। হয়তো ধোঁয়া প্রবেশ করেছিল, যেটিকে আমরা প্রথমে আগুন ছড়িয়ে পড়ার একটি আশঙ্কার মধ্যে ছিলাম। সুতরাং পাশের যে আরো দুটি 20 থেকে 22 তলা যে ভবনগুলো আছে সেই ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি। মোটামুটি আগুন 3-4 তলার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ আছে বলা যায়। কায়কোবাদ, এই কথা যখন আমি আপনাকে বলছিলাম এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রথম যে তলায় আগুন লেগেছিল অর্থাৎ 9 তলায়, সেই 9 তলায় কিন্তু এখন দেখতে পাচ্ছি আবার আগুনের খানিকটা শিখা দেখা যাচ্ছে।
সম্ভবত এসির যে মেশিন, সেই মেশিনে আগুন লেগেছে এয়ার কুলারের, এবং ফায়ার সার্ভিস আবারও সেই জায়গায় পানি দেওয়ার চেষ্টা করছে। তার মানে একটি বিষয় নিশ্চিত যে ভেতরের আগুন এখনো নেভেনি। যদি নিভত তাহলে বাইরের এই আগুনের শিখা কিন্তু এই মুহূর্তে দেখা যেত না। আর ফায়ার সার্ভিস এখনো মোটামুটি দূরত্বে থেকে তারা লিফটের মাধ্যমে কিন্তু পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন ভেতরে এখনো তারা প্রবেশ করতে পারেনি। এখানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, আর এখানে হাজার হাজার মানুষ এখানে আছে। আপনি জানেন যে সম্প্রতি শহীদনগর এবং কক্সবাজারের যে চুরিহাট্টায় আগুনের ঘটনার পরে মানুষজন কিন্তু যথেষ্ট সচেতন। আমরা দেখেছি যে যখন সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগে তখনও সাধারণ মানুষ যেভাবে সহযোগিতা করেছিল, এখানে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার যুবক তারা কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। অনেকে ফায়ার সার্ভিসের সাথে লিফট বেয়ে উপরে ওঠার চেষ্টা করছেন, তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষ এখানে যে যেভাবে পারছেন তাদেরকে কিন্তু সহযোগিতার চেষ্টা করছেন। তবে আমি যেটা আশঙ্কা করছি, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পানির সংকট দেখা না গেলেও ঠিক কতক্ষণ পর্যন্ত তাদের যে রিজার্ভ পানি সেই পানি দিয়ে চালাতে পারবে বুঝতে পারছি না। তবে দেখতে পাচ্ছি পাশের ভবন থেকে পানি নেওয়ার চেষ্টা ফায়ার সার্ভিস করে যাচ্ছে। আর সাধারণ মানুষ যারা ওই ভবনটির পাশে ছিল তারা আসলে এখন অনেক দূরে সরে আসতে হয়েছে, কারণ ভবনের যে গ্লাসগুলো সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ছে। এই মুহূর্তে আবারও প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি আমি দেখতে পাচ্ছি, যেহেতু কালো ধোঁয়া, সুতরাং ভেতরে কিন্তু আগুন আছে, এটি আমরা অনুভব করতে পারছি। হতাহতের কোনো খবর আছে কিনা আপনার কাছে এখনো পর্যন্ত? হতাহতের একদম এক্সাক্ট খবর এই মুহূর্তে দিতে পারছি না, কারণ তবে যেটি আশঙ্কা করা হচ্ছে, সহকর্মী শাকিল আব্দুল্লাহ বা সে যেটি জানাচ্ছিল যে কয়েকজন আহত হয়েছে, যাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, একজন বিদেশি নাগরিক, আমরাও তেমনটি শুনতে পেরেছি এখান থেকে। আর যেটি হচ্ছে, আমি অন্তত দুজনের কথা তো বলতেই পারি যারা উপর থেকে অন্তত 9 এবং 10 তলা থেকে পড়ে গেছেন, তারা এই মুহূর্তে বেঁচে আছেন কিনা সেটি নিশ্চিত করতে না পারলেও তারা যে গুরুতর আহত এবং মুমূর্ষ অবস্থায় চলে গেছে সেই বিষয়টি নিশ্চিত। কারণ 9 তলার উপর থেকে নিচে ফুটপাতের উপরে পড়ে যাওয়া এবং তাকে আসলে খুব ভালো অবস্থায় যে তিনি থাকবেন না সেটি স্বাভাবিকভাবে অনুমান করা যায়। এখানে আসলে এত ধোঁয়া কাইকোবাদ যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু তারা আসলে কাজ করতে কষ্ট হচ্ছে। তবে একটু অগ্রগতি বলি যে আগুন যেহেতু বাইরে দেখা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিসের যে দুটি ইউনিট থেকে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই ইউনিটগুলো কিন্তু ভবনের একদম কাছাকাছি চলে গেছেন। আগে অনেকটা তারা দূরে ছিলেন, এখন বেশ কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি ইউনিটের পানি কিন্তু শেষ হয়ে গেছে, পানি তারা দিতে পারছে না, এবং আরেকটা ইউনিট থেকে আবার নতুন করে অন্য কোনো কৌশলে হয়তো পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কাইকোবাদ বলে রাখি, এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি 15-16 তলায় বেশ কয়েকজন গ্লাস ভেঙে তারা কিন্তু বাঁচার চেষ্টা করছেন কাইকোবাদ, এবং তাদেরকে চিৎকার করে এখান থেকে বলা হচ্ছে যাতে তারা লাফ দিয়ে না পড়ে এবং তারা যেন কখনোই কোনোভাবে তার ধরেও না পড়ে, কারণ শেষ পর্যন্ত তারা নিচে আসতে পারবেন কিনা 13-14 তলা এই পথ পাড়ি দিয়ে, যার কারণে নিচ থেকে তাদের বারবার নিষেধ করা হচ্ছে। কিন্তু তারা যেখানে অর্থাৎ 9, 10, 11 তলায় 12 তলায় যখন আগুন জ্বলছে, 14, 15, 16 তলার মানুষগুলো নিশ্চয়ই সেখানে সুস্থভাবে থাকার কথা না, তারা নাকে কাপড় দিয়ে তারা সেখানে অপেক্ষা করছেন বাঁচার জন্য। আমি দেখতে পাচ্ছি কয়েকজনকে প্রচন্ড ভাবে আকুতি করছেন, তারা আকুতি জানাচ্ছেন তাদের বের করে আনার জন্য, কিন্তু এই মুহূর্তে আসলে দেখা ছাড়া ফায়ার সার্ভিসের যে ইউনিট তারাও কিছু করতে পারছে না, কারণ এত ধোঁয়া এবং তারা নিজের আগুন না নিভিয়ে উপরেও যাইতে পারছে না। সুতরাং শেষ পর্যন্ত তাদের আসলে উদ্ধার হবে কিনা বোঝা যাচ্ছে না। তবে প্রার্থনা থাকবে, এখানে সবাই অনেকে আমি দেখেছি যারা প্রার্থনা করছেন, কান্নাকাটি করছেন এবং তারা সৃষ্টিকর্তাকে ডাকছেন যাতে তাদেরকে উদ্ধার করা যায়। হয়তোবা যেখানে এখন আমি দেখতে পাচ্ছি 13, 14, 15, আগে আমি একটা তলায় দেখছিলাম 13, 14 এবং 15 তলায় অন্তত 12-13 জন হবে যারা হাত ফেলে অপেক্ষা করছেন তাদেরকে বাঁচানোর জন্য, তারা ডাকছেন, কিন্তু আসলে এই মুহূর্তে তাদের পাশে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট যেতে পারছে না। খুব সম্ভবত আমি যদি ধারণা করছি কাইকোবাদ ফায়ার সার্ভিসের যে দুটি লিফট আনা হয়েছে, এই দুটি লিফটের সক্ষমতা ওই পর্যন্ত এখন পর্যন্ত আছে কিনা সেটিও কিন্তু আসলে বলা যাচ্ছে না, কারণ তারা যে পাশে অপেক্ষা করছে ওই পাশ দিয়ে চাইলে কিন্তু ওঠা যায়। খুব সম্ভবত এর উপরে ফায়ার সার্ভিসের লিফট পৌঁছাতে পারছে না। সাধারণ মানুষ প্রচন্ড বিক্ষুব্ধ হয়ে গেছে এবং কাইকোবাদ যে কথা বলছিলাম, আমার ধারণাই সত্যি হলো ফায়ার সার্ভিসের পানির কিন্তু যোগান যেটি ছিল, পানি যে মজুদ ছিল সেই পানি তাদের শেষ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি ডিএনসিসির একটি গাড়ি এসেছে পানি নিয়ে, কিন্তু সেই পানি কতক্ষণ দিতে পারবে বুঝতে পারছি না। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কিন্তু পানি শেষ, এখন পানি শেষ আর আগুন জ্বলছে আবারও আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দেখছেন
তাকিয়ে তাকিয়ে এই মুহূর্তে তাদের আসলে কিছু করার নেই। তবে আরেকটি ইউনিটে পানির সংযোগ দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, এই মুহূর্তে পানির সংযোগ দেওয়া হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে একটি ইউনিট দিয়ে পানি দেওয়া সম্ভব হতে পারে। তাইকোবাদ বলে রাখি যে কামাল আগুনের ঠিক কখন নাগাদ আগুনটা লাগলো এবং আশেপাশের মানুষের সাথে কথা বলে প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছে আপনাকে? তাইকোবাদ দেখুন, আমরা যেটি ধারণা করছি এবং যেটি দেখতে পাচ্ছি এখানে এখানে 9 তলায় আমি প্রথমে আগুন দেখেছি। 8, 9 তলায় কিছু 9 তলায় মূলত আগুন দেখা গেছে। 9, 10, 11, 12 এই কয়েক তলায় আগুন দেখতে পাচ্ছি আমি। এবং খুব সম্ভবত 9 এবং 10 তলায় আগুন সবচেয়ে বেশি লেগেছে, যদিও ধোয়ার কারণে দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। 9 তলার যে আগুন, সেই আগুন কিন্তু একটু আগে থেকে আমরা বলছিলাম যে আগুন দেখা যাচ্ছে না, কিন্তু আবারও দেখতে পাচ্ছি আগুনের ঠিক সামনের অংশে। এবং হ্যাঁ, 10 তলায়ও আগুন দেখতে পাচ্ছি, অর্থাৎ আগুন কিন্তু নিভেনি। ভেতরে আগুন ছিল, সামনে একটু পানি দেওয়ার কারণে হয়তো আগুন নিভে ছিল বা আমরা দেখছিলাম। কিন্তু এই মুহূর্তে প্রচন্ড গতিতে বা আপনার যে শিখা, সেটি আমরা কিন্তু সেই প্রথমে আগুন লাগার মতো করেই আমি দেখতে পাচ্ছি। আর আগুন লাগার যে কারণ, সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে বাইরে যারা আছেন, আমরা যাদের সাথে কথা বলছি, তারা ওই যে শর্ট সার্কিটের ধারণাটি করছেন। কারণ এই ভবনের নিচের দিক থেকে কোনো জায়গা থেকে আগুন লাগেনি, 9 তলা থেকে কেন আগুন লাগলো সেটি ফায়ার সার্ভিসের সাথে যাদের সাথে কথা বলেছি, সেই কর্মকর্তারা বলছেন যে তারা এই মুহূর্তে ভেতরে না ঢুকে এবং এখানে যারা কর্মকর্তা বা এই বিল্ডিং এর যারা দায়িত্বশীল ছিলেন বা বিভিন্ন দোকানের যারা কর্মচারী ছিলেন, তাদের সাথে কথা বলা ছাড়া তারা জানাতে পারছেন না। তাইকোবাদ আবার প্রচন্ড গতিতে আমি দেখতে পাচ্ছি 9-10 তলায় কিন্তু আগুন জ্বলছে। সুতরাং আগুন আসলে নিভেনি। ফায়ার সার্ভিস একটি ইউনিটে সিটি কর্পোরেশনের যে পানির গাড়ি, সেই গাড়ি থেকে একটি ইউনিটে পানির সংযোগ দেওয়া হয়েছে এবং তারা পানি দিয়ে চেষ্টা করছেন আবারও নেভানোর। আরেকটি ইউনিট পানি স্বল্পতার কারণে তারা কিন্তু আর আগুন নেভাতে পারছে না। তবে নতুন একটি পদক্ষেপ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিসের কিছু যারা কর্মী রয়েছে, তারা খুব সম্ভবত ফোম নিয়ে এবং গ্যাস নিয়ে সম্ভবত তারা অপেক্ষা করছেন আগুন নেভানোর জন্য। এবং গ্যাসীয় পদার্থ দেওয়ার সাথে সাথে সেখানকার অক্সিজেন গুলো যখন দূরে সরে যাবে বা অক্সিজেন নিশ্চিত করে দেওয়ার ফলে আগুন নিভে যাবে, এটি কিন্তু আরেকটি প্রযুক্তি। সেই প্রযুক্তি কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, আমরা তেমনটি দেখতে পাচ্ছি এখানে। আর এছাড়া এর বাইরে আর কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে যে ফায়ার সার্ভিসের নেই, সেটি বলা যায়। আগুন লেগেছিল 12টার দিকে, এখানকার যারা আছেন তারা আমাকে জানিয়েছেন যে 12টার দিকে আগুন লাগে। আর এখন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 2:40-এর মতো বাজে, অর্থাৎ 2.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু আগুন লেগেছে, আগুন জ্বলছে। 2, 3, 4 তলায় কিন্তু আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে, কিন্তু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ পারেনি। তাইকোবাদ, আমি যখন কথা বলছি, সবচেয়ে ভয়াবহ ব্যাপার, আমি যে মানুষগুলোর কথা বলছিলাম যারা 13, 14, 15 তলায় অপেক্ষা করছেন, তারা আসলে যে কি পরিস্থিতি হবে শেষ পর্যন্ত তা কিন্তু বলা যাচ্ছে না। তবে প্রথম দিকে বলছিলাম আপনাকে যে 12-13 জন অপেক্ষা করছেন, তাদের ভিতরে এখন মাত্র আমি 4-5 জনকে দেখতে পাচ্ছি। কারণ যে পরিমাণ ধোঁয়া, এবং ধোঁয়া খুব স্বভাবতই নিচতলা থেকে উপরের দিকেই বেশি উঠছে, অর্থাৎ 9-10 তলার ধোঁয়া 14, 15, 16 তলার দিকে বেশি ছড়িয়ে পড়ছে। সুতরাং তারা উপরের দিকে টিকে থাকা এবং কতক্ষণ টিকে থাকতে পারবেন, সেটি আসলে এখন দেখার বিষয়। এবং এটি অত্যন্ত মর্মাহত করছে, এখানকার মানুষের অত্যন্ত বেদনাদায়ক যে এখানে হাজার হাজার মানুষ, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দেশে মানে আমদানি করা সর্বোচ্চ প্রযুক্তি নিয়ে তারা এখানে অপেক্ষা করছে। আর ওখানে দেখা যাচ্ছে যে 7, 8, 10, 15 জন মানুষ তারা অপেক্ষা করছেন, অথচ তাদেরকে নামাতে পারছে না ফায়ার সার্ভিস। এর চেয়ে বেদনাদায়ক, এর চেয়ে মানুষের যে ক্ষোভের জায়গা আর হয়তো হয় না। সুতরাং শেষ পর্যন্ত আসলে কোথায় যাবে পরিস্থিতি, সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা করছেন, আর একটি ইউনিট সম্ভবত গ্যাস সিলিন্ডার নিয়ে উপরে ওঠার চেষ্টা করছেন তাইকোবাদ। আর এখানে আমি সর্বশেষ যেটি বলবো যে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, কারণ প্রচন্ড ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ধোঁয়া এবং কালো ধোঁয়াই দেখতে পাচ্ছি, আর এ থেকে অনুমান করা যায় যে আগুন আসলে নিয়ন্ত্রণে আসেনি। তাইকোবাদ, ভেতরে এই মুহূর্তে শুনতে পাচ্ছি প্রচন্ড আকারে বিস্ফোরণ হয়েছে। জানি না ভেতরে কোনো দাহ্য পদার্থ বা গ্যাস সিলিন্ডার টাইপের কিছু আছে কিনা, তবে খুব সম্ভবত সেগুলো বিস্ফোরিত হলে এ ধরনের শব্দ শোনা যায়। আর এখন দেখতে পাচ্ছি যে বেশ কিছু গ্লাস, যেটি বাইরে যে গ্লাস রয়েছে, সেই গ্লাস কিন্তু ভেঙে ভেঙে পড়ছে আগুনে। কয়েকটি এসির যে মেশিন, সেই মেশিনও আমি ছুটে পড়তে থাকতে দেখেছি। বলে রাখি দর্শকদের, যারা এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে যুক্ত হয়েছেন, আমরা কয়েকজনকে দেখেছি তারা 9, 10, 11 তলা থেকে, অন্তত 2, 3 জনকে দেখেছি যারা নিচে পড়ে গেছেন। আমার পাশে একজন আছে যারা
7 জনকে বলছেন যে 7 জন তারা বিভিন্নভাবে গুরুতর আহত হয়েছেন, কয়েকজন পড়ে গেছেন। 7 জনই পড়ছেন আপনি বলছেন। এখনো আমরা কোনো দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছ থেকে এটি নিশ্চিত করতে পারিনি যে আসলে কতজন পড়ে গেছেন। তবে আমি চাক্ষুষ দেখেছি অন্তত 2 জনকে পড়ে থাকতে, মানে উপর থেকে পড়ে গেছে এবং তারা অনেকটা কোনো বস্তু উপর থেকে ফেললে যেভাবে পড়ে ঠিক সেইভাবে পড়ে গেছে। আমি একজনের পড়ার যদি একটু বর্ণনা দেই, তিনি পড়ে যে প্রথমে কেবল লাইনের তারে আটকে যান এবং তারপরে কিন্তু সেখান থেকে আবার নিচে আছড়ে পড়েন এবং সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যান এবং তাকে দ্রুত ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে কিন্তু নেওয়া হয়। তাইকোবাদ এই মুহূর্তে আবারও প্রচন্ড আকারে আগুন দেখছে। আগুন আরেকতলার উপরে আমি দেখতে পাচ্ছি, 10 তলার উপরে। আপনি মনে হয় শুনতে পাচ্ছেন এখানে যারা আছেন তারা প্রচন্ড আকারে আত্মচিৎকার করছেন এবং তারা চেষ্টা করছেন আসলে ফায়ার সার্ভিসকে সচেতন করতে। তারা ফায়ার সার্ভিসের কাছে অনুরোধ করছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের আমি দেখেছি হাত জোড় করতে তারা মাপ চাইছেন, অর্থাৎ তাদের এই মুহূর্তে আসলে কিছু করার নাই। তাইকোবাদ আমি যেখানে আছি সেখান থেকে মাত্র 40 থেকে 50 গজ দূরে আমাদের থেকে জানুয়ারি টাওয়ার এবং সেখানে আবারও আগুন জ্বলছে। তাইকোবাদ আগুন 10 তলায় যে পরিস্থিতি দেখছি মনে হচ্ছে এই মুহূর্তে আবার আগুন লেগেছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের অপশন এই মুহূর্তে আবার শূন্য। আমি এবং তাইকোবাদ আমরা এই মুহূর্তে খুবই শঙ্কিত। 12-13 তলায় যে মানুষগুলো অপেক্ষা করছিল তাদের আসলে শেষ মুহূর্তের অবস্থা আসলে কি দাঁড়ালো, কারণ 10 তলায় আবারও প্রচন্ড আকারে আগুন জ্বলছে। মনে হচ্ছে ভেতরে কোনো কার্যপত্র পাত্র সিলিন্ডার টাইপের কিছু ছিল, না হলে এই মাত্রা আবারও আগুন বাইরে চলে আসার কথা না। আপনাকে আমি বলছিলাম যে খুব বড় করে একটি বিস্ফোরণের শব্দ আমরা শুনেছি এবং সেই বিস্ফোরণের শব্দ শোনার পরপরই কিন্তু 10 তলার বাইরের দিকে আগুন প্রচন্ড আকারে আবার দেখতে পাচ্ছি এই 4-5 মিনিটের মধ্যে। সুতরাং এটি বলা যায় যে ভিতরে কার্য পদার্থ টাইপের কিছু ছিল, সিলিন্ডার ছিল এবং সেই সিলিন্ডার থাকার কারণেই কিন্তু কোনো কার্য পদার্থ থাকার কারণে আগুন আবারও ছড়িয়ে পড়েছে। তাইকোবাদ এখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে আহতদের নেওয়ার জন্য, কিন্তু ঠিক এই মুহূর্তে আর কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না যাদেরকে উদ্ধার করে আনা হয়েছে। ঠিক তাদেরকে এখান থেকে এখন নেওয়া হবে বা কারা আহত আছে সেটিও কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আমি দেখতে পাচ্ছি পুলিশ এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, ডিএমপি কর্মকর্তারা এসেছেন এবং তারা আসার সাথে সাথে তারা কিন্তু মানুষের রক্ষণালে তাইকোবাদ আমি যদি একটু আপনাকে আমাদের এখানের যে পরিস্থিতি রয়েছে এবং এখানে আশপাশের মানুষ যে আত্মচিৎকার করছে, কিভাবে ভবনের গ্লাস ভেঙে পড়ছে, আমি একটু যদি দর্শকদের শুনে তাইকোবাদ। যে আমরা দেখতে পাচ্ছি বাসার যে সেখানকার সবশেষ পরিস্থিতি আপনার কাছ থেকে আমরা শুনছিলাম। আশিস সৈকত আমাদের সাথে এখনও যুক্ত আছেন। আমরা একটু আশিস সৈকত, আপনি ঘটনাটি পর্যবেক্ষণ করছেন, আপনার কাছে সবশেষ কী তথ্য রয়েছেন? যেটি আসলে বাসার বলছিলেন যে আসলে আগুনটা থেমে থেমে আবার কিন্তু বড় হয়ে উঠছিল। তার একটি বড় কারণ যেটি হতে পারে যেটি হলো ওই ভবনটিতে আসলে 3টি রেস্টুরেন্ট আছে। ভবনটির 9 তলার উপরেই এই 3টি রেস্টুরেন্ট, একটি স্পাইসি গ্রিল, আর একটি রোদেলা ব্যাঙ্কুয়েট হল, আর একটা চিজ রেস্টুরেন্ট। এই 3টি রেস্টুরেন্টের কারণে এই রেস্টুরেন্টগুলোতে সাধারণত যেটি হয় যে এখানে দাহ্য পদার্থ থাকে, যেটি থেমে থেমে আগুন যে বেড়ে যাচ্ছে সেটির সম্ভবত একটি বড় কারণ হতে পারে। আমরা একটা বিস্ফোরণের তথ্য আমরা পেলাম আসলে, এবং এই রেস্টুরেন্টগুলিতে যেটি হয় এবং ওই ভবনগুলিতে কিন্তু আসলে গ্যাসের যে লাইন, গ্যাসের যে পাইপলাইনের যে লাইন সেটি কিন্তু নেই। এই রেস্টুরেন্টগুলি কিন্তু চলে সবই সিলিন্ডার দিয়ে। সিলিন্ডার নির্ভর হওয়ার কারণে সিলিন্ডার থেকে কোনো বিস্ফোরণ হয়েছে কিনা তেমনটিও কিন্তু ঘটতে পারে বলে আশপাশের লোকজন যেটি ধারণা করছেন যে এই রেস্টুরেন্টগুলি সিলিন্ডার নির্ভর এবং 3টি রেস্টুরেন্টে অনেক লোক প্রতিদিন সেখানে লাঞ্চ করেন এবং এটি যেহেতু একটি আসলে লাঞ্চের টাইম ছিল, দুপুরের খাবারের সময় ছিল, ফলে কিন্তু রেস্টুরেন্টগুলিতে লোকজন ভরা ছিল রেস্টুরেন্টগুলিতে। ফলে কিন্তু যেটি প্রথমত ধারণা করা হচ্ছিল যে ওখানে কাজ করেন 4 থেকে 500 লোক, আসলে কিন্তু রেস্টুরেন্টগুলো খাবারের সময় থাকার কারণে কিন্তু সেখানে আরও বেশি সংখ্যক লোক ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে একটি বিষয় যেটি যে এই ভবনের উপরের ছাদে কিন্তু আসলে খুব বেশি সংখ্যক মানুষ ওঠেনি বলে জানা গেছে, কারণ উপরের ছাদ কি বন্ধ ছিল কিনা, ছাদে ওঠার সিঁড়ির কোঠা কি বন্ধ ছিল কিনা সেটি কিন্তু আমরা আসলে এখনও বুঝতে পারছি না। কিন্তু ফায়ার ব্রিগেড কিন্তু আসলে তাদের প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যেটি বড় সংকট তৈরি হয়েছে যে পানির, যে বনানীতে কিন্তু পানির একটি বড় সংকট, কারণ ফায়ার সার্ভিসের জন্য আলাদা কোনো কিন্তু পানির লাইন সেখানে নেই এবং বনানীর আশেপাশে কিন্তু কোনো পুকুর ও জলাশয় নেই যেখান থেকে দ্রুততম সময়ে পানি এনে সেই পানি দিয়ে আগুন নেভানো সম্ভব হবে। ফলে ফায়ার সার্ভিস নিজেরা যে পানি নিয়ে যাচ্ছে সেই পানির উপরই তাদের ভরসা করতে হচ্ছে। ফলে কিন্তু মাঝে মাঝেই আগুন নেভানোর কাজ একটু স্তীমিত হয়ে আসছে, আবার পানির গাড়ি আসলে আবার তারা আগুন নেভানোর কাজ শুরু করছেন। ফলে কিন্তু টানা যে আগুন নেভানোর যে প্রচেষ্টাটা সেটি কিন্তু বারবার ব্যাহত হচ্ছে
কিন্তু এখানে কিন্তু উদ্বেগ ছড়িয়ে পড়েছে নানা, শুধু বনানী না পুরো শহরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ যারা ওখানে কাজ করেন এর বাইরেও এখানে অনেকগুলো রেস্টুরেন্ট থাকায় সেখানে কিন্তু নানা জায়গার লোক দুপুরে আহার করতে, মধ্যাহ্নভোজ করতে এই রেস্টুরেন্টগুলিতে যান। এখন কারা সেখানে গেছেন, কারা নেই, সেটি নিয়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং বাইরে যে হাজার হাজার মানুষ আছেন তারা কিন্তু অনেক আত্মীয় স্বজন, তারা জানেন যে তাদের আত্মীয় স্বজন এখানে চাকরি করে, এবং অনেকে জানেন যে তারা রেস্টুরেন্টে গেছেন দুপুরে লাঞ্চ করতে। ফলে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু শুধু বনানী গুলশানে নয়, উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু সারা শহরে ছড়িয়ে পড়েছে। কিন্তু ফায়ার সার্ভিস আমরা দেখলাম যে তারা চেষ্টা করে যাচ্ছেন প্রাণান্ত। আমরা শুনেছিলাম যে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকেও পানি ছিটানো হবে বা তাদের উদ্ধারের কাজ করা হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যত সেরকম কোনো উদ্ধার তৎপরতা দেখিনি। কিন্তু যেটি হয় যে যদি ছাদের উপর কোনো লোক না থাকে তাহলে তো হেলিকপ্টারের পক্ষেও আসলে সেই উদ্ধার কার্যক্রম করা কঠিন। কারণ আমরা যেটি কারওয়ান বাজারে দেখেছিলাম যে এনটিবি ভবনে যখন আগুন লেগেছিল তখন কিন্তু বিমান বাহিনীর একটি হেলিকপ্টার গিয়ে কিন্তু সেখানে ছাদে যারা ছিল তারা কিন্তু হেলিকপ্টারে করে তাদের কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু এখানে কিন্তু আমরা ছাদে কিন্তু মানুষ দেখিনি, ফলে কিন্তু হেলিকপ্টার করে উদ্ধারের যে কার্যক্রম চেষ্টা সেটি কিন্তু আসলে করা সম্ভব হয়নি। কিন্তু হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো বা অন্য কোনো প্রযুক্তিতে তারা আগুন নেভানোর কাজে নিয়োজিত হবেন কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয়। যদিও হেলিকপ্টার এখন যোগ দিয়েছেন এই আগুন নেভানোর কাজে, আমরা দেখতে পাচ্ছি বা আমাদের যারা রিপোর্টাররা আছেন তারা জানিয়েছেন যে ওখানে হেলিকপ্টার, বিমান বাহিনীর হেলিকপ্টার যোগ দিয়েছেন আগুন নেভানোর কাজে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, আগুন কিন্তু থেমে থেমে বাড়ছে। একটু আগে বাসার যেটি বলছিলেন যে আগুনটা প্রথমে মনে হয়েছিল যে থেমে গেছে, যে কালো ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু এরপরই কিন্তু আগুনটা আবার বেড়ে গেছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি আশিস সৈকত। আমরা আবারও জাহিদুল বাশারের কাছে আমরা যেতে চাচ্ছি। জাহিদুল বাশার, আপনার কাছে এই মুহূর্তে সবশেষ কি তথ্য রয়েছে? আমি আবারও যখন আপনার সাথে সংযুক্ত হলাম আমি দেখতে পাচ্ছি 10 তলায় কিন্তু আবারও প্রচন্ড আকারে আগুন চলছে। এবং যেটা একটু আগে বলছিলাম যে ফায়ার সার্ভিস পানি শেষ হয়ে যাওয়ার পরে ঢাকা ওয়াসার এবং সিটি কর্পোরেশনের পানির গাড়ি থেকে কিন্তু তারা নতুন করে পানি সংযোগ দিয়েছে এবং তারা 10 তলায় যেখানে আগুন লেগে এই মুহূর্তে নতুন করে আগুন লেগে আবার শিখা দেখা যাচ্ছে আগুনের সেই জায়গাটিতে তারা পানি দিচ্ছেন। সুতরাং সেই আগুন নেভাতে আসলে ঠিক কতক্ষণ লাগবে সেটি বলা মুশকিল, কারণ আগুনের যথেষ্ট শক্তি আমরা দেখতে পাচ্ছি। এবং 8 তলায় এবং 9 তলায় আগুন দেখা যাচ্ছে না, তবে 10 তলায় আমরা দেখতে পাচ্ছি আগুন। এবং আপনি জানেন যে ওখানে যে এসির মেশিন যেগুলো থাকে এখানে বেশ কিছু সিলিন্ডার থাকে এই মেশিনগুলোতে, এবং সেই সিলিন্ডারগুলো হয়তো এক এক করে বিস্ফোরিত হচ্ছে এবং সেখানেই হয়তো আগুন পর্যায়ক্রমে কিন্তু চলছে। এবং আগুন নিভে যাওয়ার পরে আবারও হয়তো সেখান থেকে আগুনের শিখা আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে এখানে নতুন করে পানি সংযোগ দেওয়ার পরে আবার একটু আশান্বিত হওয়া যাচ্ছে যে আগুন হয়তো আবারও আগের মতো নিভে যাওয়ার দৃশ্য আমরা দেখতে পাবো আগুনের, কিন্তু সেটি কখন নাগাদ হবে বলা মুশকিল। কারণ আগুন আমি দেখেছি 8 তলায় ধরেছে, 9 তলায় ধরেছে। 8 এবং 9 তলার আগুন নিভে গেলেও 10 তলায় কিন্তু আগুন চলছে। অর্থাৎ 8 এবং 9 তলার আগুন যে নিভে গেছে সেটি কিন্তু আমরা বলছি বাইরের অংশে আগুন দেখা যাচ্ছে না বলে। এখন ভবনটি তো অনেক বড়, সেহেতু ভেতরের দিকে আসলে কি ঘটছে সেটি বলা মুশকিল, কারণ ভেতরে আগুন হয়তো আছে, কারণ সামনের অংশে প্রচন্ড ধোঁয়া দেখতে পাচ্ছি। তবে সামনের অংশের আগুন 8 এবং 9 তলায় সেটি নিভে গেছে, এটি দেখতে পাচ্ছি। 10 তলায় প্রচন্ড আকারে আবারও আগুন জ্বলছে। তবে কায়কোবাদ আগেও যেমনটি বলেছি আবারও বলি, 11, 12, 13, 14 তলার দিকে যে মানুষগুলোকে আক্ষেপ করতে দেখেছিলাম, যাদেরকে আকুতি জানাতে দেখেছিলাম হাত নেড়ে, সেই মানুষগুলোর ভাগ্যে কি ঘটেছে সেই প্রশ্ন কিন্তু আমার আশেপাশে সবাই করছেন এবং তারা একরকম বিক্ষুব্ধ হয়ে উঠছেন। তারা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দেখলে চেড়ে যাচ্ছেন, পুলিশ কর্মকর্তাদের দেখলে মারমুখী হচ্ছেন, কারণ এতগুলো মানুষ, অন্তত আমি দেখেছি 13-14 জন যারা উপরের থেকে হাত নেড়ে বাঁচার চেষ্টা করছেন। তো সেই মানুষগুলোকে উদ্ধার না হওয়া পর্যন্ত এখানকার যারা সহকর্মী ছিলেন, এখানকার যারা পরিচিত জন ছিলেন, তারা আসলে শান্ত হওয়ার কথা না, এটি স্বাভাবিক। এবং সেই মানুষগুলোর ভাগ্যে আসলে কি ঘটেছে এটা তো বলা মুশকিল। আর আমি যেটি শুনছিলাম যে আপনারা স্টুডিও থেকে যেটি বলছিলেন যে এই ভবনগুলোর ছাদে আসলে যাওয়ার উপায় ছিল কিনা, তাদের দরজাগুলো খোলা ছিল কিনা, কায়কোবাদ একটু বলি, যেহেতু ভবনগুলো 20 থেকে 22 তলা, সুতরাং তারা অপেক্ষা করছেন 12-13 তলার দিকে। এখন যেহেতু এই ভবনে তারা কাজ করেন, নিশ্চয়ই ভবনের প্রত্যেকটি
সিঁড়ি এবং প্রতিটি দরজা প্রতিটি পথ তাদের পরিচিত। যদি উপরে যাওয়ার সহজ পন্থা বা সহজ পথ থাকতো তাহলে এই মানুষগুলো নিশ্চয় 13-14 তলা 11 তলায় এরকম একটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ধোয়ার মধ্যে তারা নিশ্চয় থাকতেন না। হয়তো উপরের দিকে যাওয়ার চেষ্টা কিন্তু তারা করছেন। এই যে আমার পাশে একজন আছে, আপনি এখানে কতক্ষণ ধরে ছিলেন? আমি একটু এখানে প্রায় আগুন লাগার, আমি নামাজ পড়তেছিলাম মৌলভী মসজিদে, নামাজ পড়ার পরে আমি মূলত এখানে আসছি। এখন যে লোকগুলো যেখানে আগুন দিচ্ছে ওখানে